হ্যালো মাই ফ্রেন্ডস, আশা করি তোমরা খুব ভালো আছো। আমি মৌসুমি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাত নিঝুম। ঘটনা শুরু করার আগে কাচ্চা কালুয়া সম্বন্ধে একটু বলে রাখি। ভূমিষ্ঠ হওয়ার পর থেকে 8 বছর বয়স পর্যন্ত যে সমস্ত শিশুদের অকাল মৃত্যু হয় এবং যেই শিশুদের মৃত্যুর পর ঠিকমতো বিধি নিয়ম মানা হয় না, তাদের অপবিত্র আত্মার ঊর্জাকে তন্ত্র বলে কালা জাদুর কবলে এনে সেই সব শিশুদের দ্বারা কারো ক্ষতি করা হয়ে থাকে। তান্ত্রিক বা অঘরীরা এই তন্ত্র সাধনা শ্মশান বা ঘন জঙ্গলে করে থাকে এবং তারা এই বাল্যরূপ ভয়ঙ্কর প্রেত আত্মার নামকরণ করেছে কাচ্চা কালুয়া নামে। ঘটনায় আসা যাক। ঘটনাটি ঘটেছিল উত্তরপ্রদেশের একটি শহর মুরাদাবাদের একটি পরিবারে। সেই পরিবারের লোক সংখ্যা ছিল 5 জন, স্বামী স্ত্রী, তাদের 2 ছেলে আর একজন কাজের বউ। তারা বেশ বড়লোক বললেই চলে, তাদের অগাধ জমি বাড়ি সব কিছুই ছিল। তো তাদের 2 ছেলেরই বয়স হয়েছিল বিয়ের, কিন্তু ছোট ছেলে সেই সময় করতে চাইল না বলে শুধু বড় ছেলের বিয়ের জন্য সব কিছু ঠিক করা হলো। তাই বড় ছেলের বিয়ে হয়ে গেল ধুমধাম করে। ভালো মন্দ মিলিয়ে কেটে গেল 3 বছর, কিন্তু বড় ছেলের ঘরে কোনো সন্তান হলো না। তার বাবা মা চিন্তায় পড়ে গেলেন, কারণ তাদের অনেক জমি জায়গা সম্পত্তি, ভবিষ্যতে সেগুলো কে সামলাবে এই চিন্তায় তাদের রাতের ঘুম চলে গিয়েছিল। তারপর অনেক ডাক্তার বুদ্ধি করেও কোনো ফল পাওয়া গেল না। এইভাবে কেটে গেল আরও 2 বছর। এরপর তারা আশা একেবারে প্রায় ছেড়েই দিয়েছিলেন বললে চলে। এরপর তার সমস্ত আশা ভরসা সব কিছু গিয়ে পড়ল তার ছোট ছেলের উপর। এইবার ছোট ছেলে আর অমত করল না বিয়ের জন্য। সে বিয়েতে রাজি হয়ে গেল এবং কিছুদিনের মধ্যে তার বিয়েও খুব ধুমধাম করে করা হলো। ছোট ছেলের বিয়ের 1 বছর ঘুরতে না ঘুরতেই ছোট বউ খুশির খবর শোনায় যে সে মা হতে চলেছে। কথাটা শুনে বাড়িতে যেন আনন্দের ঢল নামল। শাশুড়ি মা ছোট বউকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। বড় বউ দূর থেকে সব কিছু দেখছিল। তার মুখের মধ্যে হাসির ছাপ থাকলেও ভিতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। এইভাবে আরও কয়েক মাস কাটতে লাগলো। শাশুড়ি আর কাজের বউ সারাক্ষণ ছোট বউকে নিয়ে সবসময় ব্যস্ত থাকত। সব কিছু দাঁত কামড়ে সহ্য করছিল বড় বউ, কিন্তু সেই দিন তার সব সহ্যের বাঁধ ভেঙে গেল যেই দিন সে নিজে কানে শুনতে পেল তার শাশুড়ি তার ছোট বউকে বলছে, বড় বউ তো আমাকে কোনো নাতি নাতনির সুখ দিতে পারলো না, তাই তোর গর্ভে যে আসছে আমি তার নামে সব কিছু লিখে দিয়ে যাব, আর এই বাড়িটা থাকবে শুধু আমার 2 ছেলের নামে। এই কথা শুনে বড় বউ ঠিক করে নিল সে এর শেষটা দেখে তবেই ছাড়বে। সে পরের দিন সকালবেলা কাউকে কিছু না বলেই ঘর থেকে কোথায় যেন চলে গেল। সে সোজা গিয়ে দেখা করল এক তান্ত্রিকের সাথে। সে এক বড় বাড়ির বউ, তাই তার কোনো টাকা পয়সার সমস্যা নেই এই কথাও বলল তান্ত্রিককে, এবং সে ছোট বউ এবং ওই বাড়ির সবার ক্ষতি চায় যারা ছোট বউকে ভালোবাসে এই কথাও জানালো। তান্ত্রিক সব শুনে কিছু জড়িবুটি বড় বউয়ের হাতে দিয়ে বলল, তোর কোনো চিন্তা নেই, তুই যেমন চাস ঠিক তেমনটাই হবে। এই জড়িবুটি তুই রোজ অল্প অল্প করে ছোট বউয়ের খাবারে মিশিয়ে দিবি। সে জড়িবুটি হাতে পেয়েই আনন্দে সে বাড়িতে সোজা চলে আসে। শাশুড়ি তাকে দেখে জানতে চায় যে সে কোথায় গেছিল। সে বলল, আমার বাড়িতে ভালো লাগছিল না, তাই আমি বাইরের থেকে ঘুরে এলাম। শাশুড়ি বলল, তা ভালোই করেছিস। বড় বউ সুযোগ খুঁজতে থাকে কী করে ছোট বউয়ের খাবারে ওই জড়িবুটি মেশানো যাবে, কারণ সারাক্ষণ তো শাশুড়ি আর ওই কাজের বউ ছোট বউয়ের খাবার দাবারের খেয়াল রাখে। সেই রাত্রে বড় বউ তার শাশুড়িকে বলে, মা, এখন থেকে ছোটর খাবার দাবারের খেয়াল আমি রাখবো, কারণ আমি মা হতে পারিনি ঠিক, কিন্তু ছোট সন্তান তো আমাকেও বড় মা বলে ডাকবে, তাই না? এই কথা শুনে শাশুড়ির মন ধরে গেল। সে বলল, ঠিক আছে বৌমা, তুই ওর খাবার দাবারের দায়িত্ব নে। আর কি, যেমন চাওয়া ঠিক তেমনই হলো। সে রোজ তার খাবারে একটু একটু করে জড়িবুটি মেশাতে থাকলো। দেখতে দেখতে আর কিছুদিন কেটে গেল। দিন দিন ছোট বউ যেন রুগ্ন হয়ে যাচ্ছে, ঠিক মতো খাওয়া দাওয়া করছে না। ডাক্তার দেখালে সে বলল,
এই সময় অনেকেরই এমন হয়, অনেকে অনেক কিছু খেতে চায় না। অবশেষে ছোট বউয়ের ডেলিভারি ডেট এলো। সে একটি ছেলে বাচ্চার জন্ম দিল। 2-3 দিনের মধ্যে হসপিটাল থেকে ছাড়া পেয়ে ছোট বউ ছেলে কোলে বাড়ি এলো। বাড়ির সবাই খুব খুশি, একমাত্র বড় বউ ছাড়া। যেই দিনের জন্য বড় বউ অপেক্ষা করেছিল, সে বুঝতে পারছিল সেই দিন এগিয়ে আসছে। ছোট বউয়ের বুকের দুধ একদম শুকিয়ে গেছে। সদ্যজাত বাচ্চা, অথচ মায়ের বুকের দুধ পাচ্ছে না। অনেক টোটকা করা হয়, ডাক্তার দেখানো হয়, কোনো লাভ হয় না তাতে। বাচ্চাটি সারা রাত ধরে কাঁদতে থাকে। তার কি হয়েছে কেউ বুঝতে পারে না। কিছু খাওয়ালেই সে বমি করে দেয়। বাচ্চাটার ঠাকুমা তাকে কোলে নিয়ে আদর করে বলে, আমার এই সোনার উপর কার কুদৃষ্টি পড়ল? এই কথা শুনছিল পাশে দাঁড়িয়ে বাড়ির বড় বউ। সে মুচকি হাসি দিয়ে চলে গেল। সেই রাত্রে প্রচণ্ড জ্বর হলো বাচ্চাটির। অনেক বড় বড় ডাক্তার, বৈদ্য দেখানো হলো, কিন্তু বাচ্চাটির জ্বর সারে না কিছুতে। এইভাবে 2-3 দিন কেটে যায়। একদিন সকালবেলায় শিশুটি পাথরের মতো শক্ত হয়ে যায়। সারা শরীর সাদাটে হয়ে যায়। শিশুটির মা শিশুটির বুকে মাথা রেখে কান্নায় আছড়ে পড়ে। বাড়ি শুদ্ধ এক শোকের ছায়া নেমে আসে। শিশুটি যেদিন মারা যায়, দিনটি ছিল অমাবস্যার। ওইটুকু বাচ্চাকে তো দাহ করা যায় না, তাই সাদা কাপড়ে মুড়ে ওই নিষ্পাপ দেহটাকে নিয়ে শিশুটির বাবা, জ্যাঠা আর ঠাকুরদা সমাধিস্থ করে এলো। পুরো বাড়িটা যেন অন্ধকারের চাদরে মুড়ে আছে। একমাত্র বংশপ্রদীপ সে নিভে গেছে। সবাই মুখ চেপে কিছুক্ষণ বাদে বাদে কেঁদে উঠছে। কিছু সময় পর শাশুড়ি বুঝতে পারল ঘরে বড় বউ নেই। সে বড় বউয়ের নাম ধরে তাকে ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না। তাকে সারা ঘর খোঁজে, আনাচে কানাচে খুঁজেও তাকে পাওয়া যায় না। এইদিকে বড় বউ সেই তান্ত্রিকের কথা মতো চলতে থাকে। এতদিন ছোট বউকে জড়িবুটি খাইয়ে তাকে শুধু অসুস্থই করেনি, মৃত্যুর কোলে পাঠিয়েছে তার ছোট্ট শিশুটিকে। এইবার তান্ত্রিকের কথা মতো সে ছোট্ট শিশুটিকে যেখানে সমাধিস্থ করা হয়েছে সেইখানে হাজির হয়েছে সবার অগোচরে। টাকা দিয়ে লোক লাগিয়ে মাটি খুঁড়ে বের করে নিয়ে এসেছে সেই ছোট্ট শিশুটির মৃতদেহ। তারপর সোজা তান্ত্রিকের কাছে দিয়ে আসে সেই শিশুর মৃতদেহটা। তান্ত্রিক তাকে বাড়ি চলে যেতে বলে, কারণ তিনি তখন শিশুটির দেহ নিয়ে তন্ত্র সাধনা করবেন। বড় বউ বাড়ি ফিরল বেশ রাত করে। তাকে সবাই জিজ্ঞাসা করলো সে কোথায় গিয়েছিল, কিন্তু সে কোনো উত্তরই দিল না। সোজা গিয়ে স্নান ঘরে গিয়ে ঢুকলো, স্নান করে সে শুয়ে পড়ল। রাতটা ছিল অমাবস্যার। সেই রাতটা কারোর চোখেই ঘুম ছিল না, কারণ সকালবেলায় তারা তাদের বংশপ্রদীপকে হারিয়েছে। শুধু গভীর ঘুমে আছে বড় বউ। সেই রাত থেকে শুরু হলো আর এক অধ্যায়। রাত তখন প্রায় 3টে হবে। তখন ওই বাড়ির কাজের বউ বাথরুমে যাওয়ার সময় দেখল একটা ছোট্ট বাচ্চা সারা ঘর দিয়ে হামাগুড়ি দিচ্ছে। সে ভাবল এত রাত্রে একটা বাচ্চা এই ঘরে কি করে হামাগুড়ি কাটতে পারে, কার বাড়ির বাচ্চা হবে। সে মনে করে সেটা তার চোখের ভুল, তাই সে ঘুমাবার চেষ্টা করে। কিন্তু আবার সে ওই বাচ্চাটিকে দেখে একটু ভয় পেয়ে যায়। ভয় পেয়ে বাড়ির গিন্নির কাছে গিয়ে সব বলে। সে প্রথমে মানতে চায়নি, কিন্তু সে তার কাজের বউয়ের সাথে বাইরের ঘরে আসতেই দেখল একটা ছোট্ট বাচ্চা হামাগুড়ি কেটে সিঁড়ি দিয়ে দোতলায় উঠছে। উনি এই দেখে কিছু না ভেবেই বাচ্চাটার কাছে দৌড়ে যেতেই সেই শিশুরূপের প্রেত, অর্থাৎ কাচ্চা কালুয়া, তার দিকে ঘুরে তাকায়। কি ভয়ঙ্কর তার চেহারা! পুরো শরীরটা চতুর্দিকে কাটা ছিটার দাগ, চোখ দুটো যেন পুরো কালো ঠিকরে বেরিয়ে আসছে। একটা বাচ্চা এত ভয়ঙ্কর হতে পারে সে ভাবতেও পারেনি। সেই দৃশ্য দেখে উনি ভয়ে যেই না চলে আসার জন্য পা বাড়িয়েছে, অমনি ওই কাচ্চা কালুয়া সজোরে এক ধাক্কা মারল তাকে। উনি দোতলার সিঁড়ি থেকে ছিটকে পড়লেন গিয়ে নিচে। মাথা পেটে রক্তে ভেসে গেল। কাজের বউয়ের চিৎকার শুনে এলো সবাই। এই মর্মান্তিক ঘটনা দেখে সবাই আঁতকে উঠল।
অত রাতে কোনো ডাক্তারকে ফোন করে পাওয়া গেল না। সবাই তাকে নিয়ে হসপিটালে ছুটলেন। বাড়িতে রইল ছোট বউ, বড় বউ আর ওই কাজের বউ। ওইদিকে গিন্নিমার মাথা পেটে এত রক্ত ঝরছে যে সে জ্ঞান হারিয়ে ফেলেছে। একবার জ্ঞান ফেরায় শুধু বলেছিল, আমাদের বাড়িতে ছোট্ট বাচ্চার প্রেত আছে, ও আমাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়েছে। তারপর গিন্নিমায়ের আর জ্ঞান ফেরেনি, গিন্নিমা মারা যান। একই দিনে দুটি মৃত্যু যে কি ভয়ঙ্কর সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। গিন্নিমার মৃত্যুর প্রত্যক্ষদর্শী ছিল একমাত্র সেই কাজের বউ। নিজের চোখে দেখেছে একটা বাচ্চার ভয়ঙ্কর রূপ, তাই সে যা যা দেখেছে সবাইকে বলল। সবাই শুনে ভয়ে আতঙ্কে শিউরে উঠল। তারপরে সে বলল সে আর ওই বাড়িতে থাকবে না। তাকে অনেক করে বোঝানো সত্ত্বেও সে ওই বাড়িতে থাকতে চাইল না। সে তার কিছু জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়ল গ্রামের উদ্দেশ্যে। পরপর দুটি জীবন এইভাবে শেষ হয়ে গেল। গিন্নিকে হারিয়ে উনি অর্থাৎ ওদের বাবা খুব একা হয়ে পড়েছিলেন। রাতে সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন সে উঠে গিয়ে ছাদের দিকে যায়। ওইদিকে বড় বউ তার নিজ কাজের জন্য প্রায় 2-3 মাস ধরে ওই বাড়িতেই মাঝরাতে উঠে কালা জাদু করার জন্য রোজ ছাদের চিলেকোঠার ঘরে যেত। কিন্তু এতদিন কেউ টের পায়নি, কারণ তারা গভীর ঘুমে থাকত। কিন্তু আজ কারো চোখে ঘুম নেই। তাই সে তার হাজবেন্ডের পাশ থেকে যখন উঠে গেল, তখন সে তার বউকে কিছু বলল না। তবে যখন দেখল প্রায় বেশ কিছু সময় হয়ে গেছে, তখন সে বাথরুম থেকে শুরু করে সব জায়গায় খুঁজল। তার ছোট ভাইও বেরিয়ে এলো। বাবাকে পাশের ঘরে দেখতে না পেয়ে চিন্তায় পড়ল। তারপর দেখল বাড়ির মেইন দরজা ভেতর থেকে বন্ধ। তাই 2 ভাই সোজা ছাদে গেল দুজনকে খোঁজার জন্য। তারা শুনতে পেল কি যেন ভারী গলায় বিড়বিড় করে কি সব বলছে। ওরা এগিয়ে গেল। চিলেকোঠার ঘরটার সামনে যেতেই দেখল তার বাবা সেই দরজায় কান পেতে কি যেন শুনছে। ওদের 2 ভাইকে দেখেই সে তাদের চুপ করতে বলে। তারপর ওরা যখন জানতে চায় কি হয়েছে, সে তখন একটু সরে এসে ওদের বলে, এই বাড়িতে কালা জাদু করা হচ্ছে, আর এই বাড়িতে পরপর দুটি মৃত্যুর কারণ এই বড় বউ। বাবার কথা শুনে 2 ভাই দরজা সজোরে আঘাত করতে থাকে। মন্ত্র ততটাই জোরে বলতে থাকে বড় বউ। অবশেষে তারা দরজা ভেঙে ফেলে। দরজা ভেঙে দেখে বড় বউ মেঝের উপর আসন কেটে বসা। মেঝেতে কত রকমের কী সব আঁকা রয়েছে। তার সামনে রয়েছে কতগুলো মোম, আর রয়েছে বীভৎস দেখতে একটা পুতুল। ওরা সব তছনছ করে দেয় তন্ত্রমন্ত্রের জিনিস, সব সামগ্রী ছুঁড়ে ফেলে দেয়। বড় বউ হুঙ্কার দিয়ে বলতে থাকে, কারো ভালো হবে না বলে দিচ্ছি। 2 ভাই মিলে তাকে টেনে হিঁচড়ে নিচের ঘরে নিয়ে আসে। তখন ওদের কানে আসে ছোট বউয়ের চিৎকার, বাঁচাও, আমাকে বাঁচাও। ওরা বড় বউয়ের হাত ছেড়ে ছোট বউয়ের ঘরে আসে। দরজা ঠেলে ওরা দেখে ছোট বউয়ের মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। ওরা এইবার এক মুহূর্ত সময় নষ্ট না করে বাড়িতে বাইরে থেকে তালা লাগিয়ে ছোট বউকে নিয়ে সবাই হসপিটালে গেল। বাড়িতে একা রইল বড় বউ। ছোট বউ ভয়ে এবং যন্ত্রণায় যেন আধমরা হয়ে আছে। খুব তাড়াতাড়ি তারা হসপিটাল পৌঁছলো। ডক্টর বলল ওর গলায় বুকে অনেক ভারী কিছু চাপা পড়েছিল মনে হয়, তাই কিছু মুহূর্ত নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিল, সেই জন্য নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল। ঘন্টা 3-4 অবজারভেশনে রেখে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হলো। কিন্তু ছোট বউ আর সেই বাড়িতে যেতে চায় না। সে বলে, ওই বাড়িতে গেলে আমি আর বাঁচতে পারবো না, আমাকেও মেরে ফেলবে। সবাই জানতে চায় কি হয়েছিল তার সাথে। সে বলে, 2 দিন একটা ছোট্ট বাচ্চাকে আমি হামাগুড়ি কাটতে দেখেছিলাম। আমি কাউকে কিছু বলিনি, কারণ আমি সদ্য আমার শিশুকে হারিয়েছি, তাই হয়তো ভুলও দেখতে পারি, সেই কথা ভেবে আর কাউকে কিছু বলিনি। কিন্তু গত রাত্রে আমার সাথে যা হয়েছে আমি তা কখনো ভুলব না। সে তার বরকে বলে, আমি বিছানায় হাত দিয়ে দেখি বিছানায় তুমি নেই, তাই ফোনটা হাতে নিয়ে টাইমটা দেখি, রাত প্রায় 3:30। তখন মনে হয় বিছানায় খুব একটা ভারী কিছু এসে পড়ল, এত ভারী যে বিছানা একপাশে পুরো ডেবে গেছিল।
আমি ফোনের টর্চটা জ্বালাতেই দেখি ভয়ঙ্কর দেখতে একটা বাচ্চা। সে আমার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। তার চোখের কোটর থেকে চোখ যেন বেরিয়ে আসছে। মাথায় কোনো চুল নেই, আর তার সারা শরীরে রক্তাক্ত অবস্থা। আমি চিৎকার করতেই সে আমার বুকে চেপে বসে গলা টিপে ধরল। কি অসহ্য যন্ত্রণা হচ্ছিল, আমার দম বন্ধ হয়ে আসছিল। তারপর তোমরা চলে আসায় সেই ভয়ঙ্কর বাচ্চাটা উধাও হয়ে গেল। বাকি 3 জনের আর বুঝতে বাকি রইল না এই সব কিছুর পিছনে বড় বউ জড়িত। তাই তাকে তারা পুলিশে দেবে বলে ঠিক করে। তাদের বাড়ি যাওয়ার পথে শেরাবালি মাতার মন্দির আছে। ওরা প্রথমে সেখানে গাড়ি দাঁড় করালো। মন্দিরের পুরোহিতকে সব বলা হলো। তারা সবাই হাত জোড় করে পুরোহিতকে এই বিপদ থেকে মুক্তি দিতে বলল। তাদের বাড়িটা যেন শুদ্ধিকরণ করা হয় তার জন্য অনুরোধ করা হলো। পুরোহিত তার পূজার সামগ্রী নিয়ে তাদের সাথেই চললেন। ঘরের ভেতর পা রাখতেই তিনি বললেন, এই বাড়িতে মাসানতন্ত্র করা হয়েছে। কাচ্চা কালুয়াকে তন্ত্র দ্বারা এই ঘরে চালান করা হয়েছে। এই ঘরে শুদ্ধিকরণ করা যাবে না। এই বলে তিনি চলে গেলেন। সবার ভয়ে আতঙ্কে মুখ শুকিয়ে গেল। বড় বউ সামনেই ছিল। সে মুচকি হাসি দিয়ে সবাইকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে লাগলো। কারো যেন আর কিচ্ছু করার নেই, এইভাবেই মরতে হবে, এমনটাই ভাবতে লাগলো সবাই। ওদের বাবা কোনো দিকে না তাকিয়ে দরজা খুলে বেরিয়ে সেই পুরোহিতকে ধরার জন্য পাগলের মতো ছুটতে লাগলেন। বেশি দূর যায়নি পুরোহিত। দেখে মনে হচ্ছিল তার আসার অপেক্ষায় তিনি করছিলেন। উনি গিয়ে পুরোহিতের পা জড়িয়ে ধরলেন। পুরোহিত বললেন, আমি যখন ঘরে যাই তখন তোমার বড় বৌমা যে কাচ্চা কালুয়া তন্ত্র সাধন করেছে সে আমাকে দেখে দাঁত কিরমির করছিল, তাই আমি জোরে জোরে এই কথা বলে এসেছি। কাচ্চা কালুয়া থেকে বাঁচার উপায় আছে, কিন্তু কাচ্চা কালুয়া একটি বাচ্চার স্বরূপ, তাই সে সব জায়গায় এমনকি মন্দিরেও প্রবেশ করতে পারে। তাই তোমার বাড়ি আমি বাঁধতে পারবো না, তবে তোমাদের এর থেকে মুক্তি দিতে পারবো। তবে একটা কথা মনে রেখো, বড় বউ যেন কিছু টের না পায়। সে যেমন করে তন্ত্র করে করুক, তোমরা সবাই ঘুমের ভান করে থাকবে আর বাড়ির সদর দরজা খুলে রাখবে। আমি ঠিক সময়ে হাজির হব। এই কথা বলে পুরোহিত চলে গেলেন। যে কোনো ধরনের তন্ত্র সাধনা বা কালা জাদুর নির্দিষ্ট সময় হলো রাত 3টে থেকে 3:30। তাই পুরোহিত সময় মতো হাজির হলেন। দরজা ঠেলে ঢুকে পড়লেন ওই বাড়িতে। বাড়ির সবাই জেগেই ছিল। সবাই তার কাছে গেল। বড় বউ সে তার তন্ত্র সাধনায় ব্যস্ত। সবাই মিলে খুব সাবধানে গিয়ে হাজির হলো ওই চিলেকোঠার সামনে। সবাই শুনতে পেল সে জোরে জোরে তার মন্ত্র পাঠ করে যাচ্ছে। ওরা দরজা ধাক্কা দিতেই দরজা খুলে গেল। ওরা দেখল সেই আগের দিনের মতো তার কালা জাদুর সব সরঞ্জাম নিয়ে, হাতে একটা মরার খুলি নিয়ে বসে তন্ত্র পাঠ করছে। ছোট বউ ভয়ে চিৎকার দিয়ে উঠল, বলল, এই সেই বাচ্চা যে আমায় মারার চেষ্টা করেছিল। এই কথা শেষ হতে না হতেই বড় বউয়ের মন্ত্র পড়া শেষ হলো। তারপর সেই বাচ্চার মতো দেখতে পুতুলটার কানে কানে গিয়ে কি যেন বলল। তারপর পুতুলটার মধ্যে ধীরে ধীরে প্রাণের সঞ্চার হলো, আর সেটা কাচ্চা কালুয়ার রূপ নিতেই ঝাঁপিয়ে পড়ল ওদের বাবার গায়ে। ওই কাচ্চা কালুয়ার ওজন এত বেশি ছিল যে ওদের বাবা ছিটকে পড়ে গেল। কাচ্চা কালুয়া একটা ছুরি নিয়ে ওদের বাবার উপর কোপ বসাতে যেই যাবে, ঠিক সেই সময় পুরোহিত তার সাথে নিয়ে আসা মাতা শেরাবালির চুনরি আর হনুমান চৌপাই লেখা চাদর একসাথে ওই কাচ্চা কালুয়ার উপর জড়িয়ে দিয়ে তাতে মন্ত্রপুত গঙ্গাজল ছেটাতে থাকে। পুরোহিত অনবরত মন্ত্র পড়তেই থাকে। কিছুক্ষণ পর সব চুপ হয়ে যায়। কালা জাদুর সমস্ত সামগ্রী জ্বালিয়ে দেওয়া হয়। সেই ঘরে আর কোনো কালা জাদুর সরঞ্জাম বা কাচ্চা কালুয়ার কোনো চিহ্ন পাওয়া যায় না। ওইদিকে ছাদের এক কোণে বড় বউ অচৈতন্য অবস্থায় পড়ে থাকে। পুরোহিত বলেন, আর কোনো ভয় নেই, তবে বড় বউকে তার সাজা পেতেই হবে। তারা নিচে নেমে এসে পুলিশকে ফোন করে। পুলিশ আধ ঘন্টার মধ্যে সেখানে পৌঁছায়। পুলিশের একটা ভ্যান এসে দাঁড়ায় ওই বাড়ির সামনে। সাথে মহিলা পুলিশও আছে। বড় বউয়ের ততক্ষণে জ্ঞান ফিরে আসে। সে বুঝতে পারে এই পুলিশ তার জন্যই ডাকা। সে কিছু না ভেবেই 3 তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে। কিন্তু ভাগ্যের কি পরিহাস,
ওইভাবে তার মৃত্যু হয় না, তার মাথায় এবং কোমরে ভীষণভাবে চোট লাগে। পুলিশ তাকে নিয়ে হসপিটালে অ্যাডমিট করে দেয়। ওই বাড়িতে আর কোনো দুর্ঘটনা ঘটেনি। তবু ওই বাড়িতে আর কেউ থাকতে চায় না, কারণ এই বাড়িতে তারা কিছু না কিছু প্রত্যেকে হারিয়েছে। কিছুদিন পরে তারা বাড়ি বিক্রি করে চলে যায় বেনারসে। সেখানে গিয়ে তারা ঠিকমতো থাকতে শুরু করে। শোনা যায় সেই বড় বউয়ের নাকি ঠিকানা হয়েছে এখন কোনো এক পাগলা গারদে। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থাকবে। ধন্যবাদ।